নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের সাংসারিক কাজকর্ম করতে অনেকটা সাহায্য করবে এবং অনেকটা টাকা পয়সা সংসার থেকে ঠিকই সাশ্রয় করতে পারবেন। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এই ধরনের যে বড় কন্টেনারগুলো আমাদের বাড়িতে আসে, সাধারণত আমরা যখন বিরিয়ানি কিনে আনি অথবা মিষ্টি নানান ধরনের খাবার দাবার বাজার থেকে যখন আনি, এই ধরনের কন্টেনারে আনি। তো এই কন্টেনারগুলোকে আমরা তো কাজে লাগাই না, ফেলে দিই। ফেলে দেবেন না বন্ধুরা, ফেলে না দিয়ে এই ধরনের যে বড় কন্টেনারগুলো আছে এইগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর একটা কাজ হতে পারে। কি কাজ? তার জন্য এখানে একটা লোহার শিক নিয়ে নিয়েছি। লোহার শিকটাকে আমি প্রথমে গরম করে নেব। এবার এই যে শিকটাকে আমি গরম করে নিচ্ছি, গরম করার পর কি করব, এবার আমি এই গরম শিকটাকে বড় কন্টেনারের ঠিক উপরের দিকে এই জায়গাটা, আমি যে জায়গাটায় এই ছিদ্র করছি, এইখানে আপনাদের একটু বড় করে একটা ছিদ্র করে নিতে হবে। ছিদ্রটা কেন করছি সেটাও জানতে পারবেন। এবার এই যে কন্টেনারগুলোর মধ্যে রান্নাঘরের নানান ধরনের দরকারি জিনিসপত্র সমস্ত কিছুই কিন্তু রাখতে পারবো। ছিদ্রটা কেন করলাম? ছিদ্রটা করারও কারণ আছে। তো তার আগে দেখিয়ে দেব আমাদের বাড়িতে যে সমস্ত চামচ, গ্রেটার, সেকনি, পিলার, চাকু, ছুরি এই ধরনের যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সেগুলো রাখার জন্য একটা স্ট্যান্ডের দরকার হয়। তো সেই সমস্ত আমরা বাজার থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সা খরচা হয়, তাই আমরা এরকম বড় যে কন্টেনারগুলো আছে এগুলো দিয়ে যদি এই চাকু, ছুরি, চামচ এই সমস্ত জিনিসগুলোকে রাখতে পারি, তাহলে আমাদের রান্নাঘরটাও কিন্তু অনেকটা দেখতে সুন্দর লাগবে। এবার দেওয়ালের একটা জায়গায় এরকম আমরা ঝুলিয়ে রাখতে পারবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম যদি ঝুলিয়ে রাখি আমাদের প্রয়োজন মতো জিনিসপত্র এখান থেকে খুব সহজেই বের করে নিতে পারবো। আবার আমাদের প্রয়োজন মতো এখান থেকে খুলে এই কন্টেনারটাকে পরিষ্কার করতে পারবো, আবার এটাকে এই জায়গার মধ্যে ঝুলিয়ে এইভাবে রাখতেও পারবো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার টিপসগুলো আপনাদের কেমন লাগছে। আর কে কোথার থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। চলে এসেছি পরবর্তী টিপসে এখানে একটা সসপ্যানের মধ্যে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে অনেক কটা উপকরণ আমি মেশাবো। তো এর মধ্যে দিতে হবে কোলগেট। তো কোলগেট, একটা খালি কোলগেটের থেকে বেশ কিছুটা কোলগেট আছে, এখান থেকে আমি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু একটু বেশি পরিমাণ কোলগেট আপনাদের কিন্তু দিতে হবে। এবার এই যে একটু বেশি পরিমাণ কোলগেট আমি চেপে বের করে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একে একে প্রত্যেকটা উপকরণ, তার মধ্যে প্রথম হলো কোলগেট, দ্বিতীয় দেব এর মধ্যে লেবু। তো লেবুর রস একটু বেশি করে দিতে হবে। তো বন্ধুরা, এর মধ্যে যে কটা উপকরণ আমি মেশাবো প্রত্যেকটাই কিন্তু ক্লিনিংয়ের জন্য বেস্ট। তো লেবুর রসটা চেপে লেবুর খোসাটাকেও এর মধ্যেই দিয়ে দেব, তাহলে কিন্তু ক্লিনিংয়ের জন্য অনেকটা উপকারী হবে এটা। কারণ লেবুর মধ্যে অ্যাসিড আছে। এই অ্যাসিডটা যে কোনো পুরানো দাগ, যে কোনো পোড়া দাগকে তুলতেও কিন্তু অনেকটা সাহায্য করে। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1 বড় চামচ মতো খাবার সোডা। যেহেতু লেবু দিয়েছিলাম, লেবুর রস আর খাবার সোডার মিশ্রণটা আপনারা দেখতে পাচ্ছেন, সঙ্গে সঙ্গে রিয়াকশান কিন্তু তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব হোয়াইট ভিনিগার। তো বন্ধুরা, এই যে হোয়াইট ভিনিগারও কিছুটা পরিমাণ মতো আমাদের দিতে হবে। তো এইবার দেখতেই পাচ্ছেন যে কটা উপকরণ আমি এর মধ্যে মেশালাম প্রত্যেকটাই কিন্তু ক্লিনিংয়ের জন্য পারফেক্ট একদম। এবার এই যে তিনটে মিশ্রণ, মানে এই যে লেবু, খাবার সোডা, ভিনিগার আর কোলগেট, 4টে প্রোডাক্ট আমি এর মধ্যে মিশিয়ে কি করব, এটাকে গরম করতে দেব। এখানে 2 কাপ মতো জল ছিল, সেটাকে কমিয়ে 1 কাপ জলে পরিণত করতে হবে। কারণ এটাকে বেশ কিছুটা সময় ধরে কিন্তু ফোটাতে হবে, 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি এটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে আর আমি এটাকে কিন্তু চামচ দিয়ে সমানে নাড়িয়ে যাচ্ছি। চামচ দিয়ে নাড়ানোর পর এটা যখন বেশ কিছু সময় ধরে ফুটবে, 10 মিনিট ফোটার পর আমি কিন্তু এটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা, এটাকে বন্ধ করার পর তারপরই দেখাবো এই মিশ্রণটা আমি তৈরি করছি এটা কি কাজে আমরা লাগাবো। এই মিশ্রণটা কিন্তু শুধু একটা কাজেই নয়, নানান ধরনের কাজে কিন্তু এটা ব্যবহার হতে পারে। আমি নামিয়ে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা করলে হবে না, একটু উষ্ণ থাকতে থাকতেই কিন্তু কাজটা করতে হবে। লেবুর খোসাটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে সাইডে রেখে দেব। এবার কি করব, দেখবেন আমাদের বাড়িতে অনেক এমন বাসনপত্র আছে, যেমন হাঁড়ি আছে, বিভিন্ন ধরনের প্যান আছে, তার নিচের একটা অংশ থাকে কড়া আছে, তার নিচের অংশগুলো না রান্নাবান্না করতে করতে প্রচুর কালো হয়ে যায়, পুড়ে যায়। তো যে কালো একটা দাগ পড়ে যায়, তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর দাগ হয়ে আছে।
তো এই যে যেহেতু আমার এই যে প্যান্টটার নিচে দাগ হয়ে আছে, এরকম দাগ থাকলে কিন্তু কারোর ভালো লাগে না। এটা একদম চকচক করবে নতুনের মতো, তাহলেই কিন্তু অনেকটা ভালো লাগবে। তাই এই পুরনো হয়ে আছে যে জায়গাটা, সেই জায়গাটাকে কি করে নতুন মতন করব। তো আমি যদি ডাইরেক্ট এই মিশ্রণটার মধ্যে দিই তাহলে গড়িয়ে পড়বে। তার জন্য আমি এখানে টিস্যু নিয়ে নিয়েছি। টিস্যুটাকে বিছিয়ে দেব, একটু মোটা করে বেছাতে হবে, কারণ একটা টিস্যু দিলে খুবই পাতলা হয়, জলটা কিন্তু স্টে করবে না এখানে। এই জন্য টিস্যুটা আমি 2 থেকে 3টে টিস্যু এখানে দিয়ে দেবো। এই দিকে 2টো করে দিলাম, আরও এখানে কিন্তু আরেকভাবে দিয়ে দিতে হবে, এই লম্বা করে দেব। দিয়ে এই টিস্যুটার একটা লেয়ার তৈরি হলো। এর মধ্যে আরও একটা দিয়ে দেবো। দেওয়ার পর কী হবে, এর মধ্যে যদি আমরা মিশ্রণটা দিয়ে দিই তাহলে টিস্যু ওই মিশ্রণটাকে অ্যাবজর্ব করে রাখতে পারবে। তো বন্ধুরা, এইবার চামচে করে আমি মিশ্রণটা কিন্তু লাগিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় এই প্যানের নিচের অংশটা কিন্তু যেমন একটা নোংরা হলদে হলদে ভাব ছিল, দেখেন প্রচুর যে কালো হয়ে আছে যে সমস্ত জায়গাগুলো, সেসবগুলো যে ভীষণভাবে উঠবে আমি তেমনটা বলছি না, কিন্তু যতটুকু ওঠার প্রয়োজন একটা পরিষ্কার হতে গেলে একটা পাত্র, সবটাই কিন্তু উঠে যাবে। তো এইভাবে বেশ ভালো করে টিস্যুর মধ্যে যদি এই মিশ্রণটা দিয়ে দিই, দিয়ে এটাকে কিন্তু আধা ঘন্টার জন্য এভাবে ছেড়ে দিতে হবে। হাতে যদি নিহাত খুবই সময় কম থাকে সেক্ষেত্রে 15 মিনিট কিন্তু এভাবে রাখতেই হবে। আমি এখানে 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি। 15 থেকে 20 মিনিট পর এই যে টিস্যুটাকে তুলে ফেলবো। বন্ধুরা, তোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এর মধ্যে একটা গ্লেজ দেখলে বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে। শুধুমাত্র টিস্যুটা রেখে দিয়েছিলাম তার জন্য। এবার আমরা একটা স্কচ-ব্রাইট নেব। স্কচ-ব্রাইট নিয়ে এই জায়গাটাকে কিন্তু ঘষে ফেলবো। তাহলে কিন্তু এই পাত্রের নিচের অংশটা যে নোংরা হয়ে ছিল, সেই নোংরা জায়গাটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কিছুই নিতে হবে না, ওই মিশ্রণটার মধ্যে স্কচ-ব্রাইটটা একটু ডিপ করে নেব। ডিপ করে আমি কিন্তু এই পাত্রের নিচের অংশটাকে এভাবে ডলে নেব। এইভাবে ডলে নিলে বন্ধুরা অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, একেবারে সেই নতুনের মতো। তো এইভাবে আপনারা আপনাদের বাড়ির প্রত্যেকটা পাত্র এবং কড়া, হাঁড়ি, এই ধরনের যে কোনো ননস্টিকের যে কোনো জিনিসের নিচে যে কালো অংশটা থাকছে, সেই কালো অংশটা একেবারে পরিষ্কার চকচকে করে ফেলতে পারবেন শুধুমাত্র ওই মিশ্রণটার ফলে। এই মিশ্রণটা আপনারা যদি বানান সেক্ষেত্রে কিন্তু এটাকে 2-3 সপ্তাহ স্টোর করে রাখতে পারবেন। 2-3 সপ্তাহ কিন্তু এটাকে বারবার বের করে আপনারা আপনাদের যে সমস্ত পাত্রগুলো পুড়ে যাচ্ছে, এরকম কালো হয়ে যাচ্ছে, সেগুলোকে পরিষ্কার করতে পারবেন। আমি প্লেন জলে ধুয়ে নিয়ে এসেছি। ধোয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। প্রথমের মতো সেই একটা কালচে হলদে হলদে ভাব কিন্তু আর নেই। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে গ্যাস ওভেন। তো আমরা যখন রান্নাবান্না করি, রান্নাবান্না করার সময় দেখবেন যখন ভাত ফুটে ওঠে, দুধ ফুটে ওঠে, অনেক সময় ডাল বাইরে পড়ে যায়। পড়ে কি হয়, অনেক সময় স্ল্যাপের মধ্যেই পড়ে যায়। এই গ্যাস যে বার্নার এইখান থেকে পড়ে নিচে স্ল্যাপে পড়ে, তখন অনেকটা মাজা ঘষা করতে হয় স্ল্যাপ থেকে তুলতে গেলে। ভাত পড়তে পড়তে কিন্তু প্রচুর খারাপ অবস্থা হয়ে যায়। তাই একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, যে কোনো একটা প্লেট নিয়ে নেবেন অথবা থালা। এবার প্লেটটা নিয়ে আমি বার্নার নিচে দিয়ে দেবো। এবার রান্নাবান্না করতে করতে যখনই এইভাবে ফ্যান, জল, ডাল, দুধ কিছুই পড়বে, চা ফুটে উঠছে, যে সমস্ত জিনিসগুলো পড়ছে যার ফলে আমাদের নিচের স্ল্যাবটা নোংরা হয়ে যাচ্ছে, সেটাকে মেজে ঘষে পরিষ্কার করতে হচ্ছে প্রায় প্রতিদিন। সেই প্রতিদিন কিন্তু ঝামেলাটা হবে না। এরকম 2টো প্লেট কিনে নেবেন। 2টো বার্নারের নিচে এইভাবে 2টো প্লেট রেখে দিলে দেখবেন সেই যে সমস্ত তরি তরকারি, ফ্যান, ভাত যেটাই পড়ছে না কেন সেই প্লেটের উপরেই পড়বে। প্লেটটাকে ধুয়ে ফেলবেন। প্রতিদিন কিন্তু ঘষে মেজে আপনাদের যে স্ল্যাবটা, সেই স্ল্যাবটা পরিষ্কার করতে হবে না। তো বন্ধুরা, এইভাবে আপনারা একটু কাজ করলে আপনাদেরও কিন্তু সময় বাঁচবে, অনেকটা কষ্ট কম হবে। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি আদা। আদা সাধারণত বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে প্রয়োজন হয়। এবার সে আদাটা অনেক সময় গ্রেট করা হয়, পেস্ট করা হয়, থেতো করা হয়, নানান ধরনের। চা করতে গেলে থেতো করতে হয়। তো যখনই আমরা এমন কোনো তরকারিতে আদা দিচ্ছি যেখানে অল্প প্রয়োজন, তখন তো মিক্সার মেশিন, শিলনোড়া ব্যবহার করি না, গ্রেটারের সাহায্যে সামান্য একটু গ্রেট করে নিই। এবার যদি আদাটা খুবই অল্প হয় সেক্ষেত্রে গ্রেট করতে গেলে আমাদের কিন্তু আঙুল কেটে যাওয়ার একটা ভয় থাকে। অনেক সময় নখের এখানে আঙুলটায় অনেক সময় গ্রেটারের ফলে কেটে যায়। তো সেই সমস্যার যাতে না হয় তার জন্য কি করতে হবে, কাঁটা চামচ দিয়ে আদাটাকে এইভাবে কাঁটা চামচের মধ্যে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে এইভাবে আদাটাকে যদি গ্রেটারের মধ্যে ঘষি তাহলে খুব সুন্দরভাবে আদাটা গ্রেট হলো, আমাদের হাতটা কেটেও গেল না। তো বন্ধুরা,
আমাদের সংসারে কিন্তু এমন এমন কিছু কাজ থাকে যেগুলো একটু ঝামেলার হয়, বুদ্ধি খাটিয়ে সেগুলো করলে না দেখবেন অনেকটা সময় বাঁচবে, আমাদের অনেকটা টাকা পয়সাও সাশ্রয় হবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে, পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে। তো বাই, টাটা।